সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি নাদিয়া হক এবং প্রতিবারের মতো আমাদের সাথে আছেন একজন অতিথি। আমাদের আজকের অতিথি নৃত্যশিল্পী অনন্যা ওয়াফি রহমান। চলুন তার সাথে গল্প করে আসি। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমি প্রথমেই জানতে চাই আপনার নাচের খড়িটা, হাতে খড়িটা কিভাবে হয়েছে এবং আগ্রহটা কখন থেকে এসেছে নাচের প্রতি? আচ্ছা, শুরুটা অবশ্যই ছোটবেলা থেকে। হ্যাঁ, যখন আমি খুব ছোট, 84 সাল, স্কুলে তখনও যাইনি। তো আমার ছোট ফুপি নাচতেন, মা চিত্রশিল্পী। সেক্ষেত্রে আমার বাসার একটা পরিবেশই ছিল সাংস্কৃতিক পরিবেশ। আবার খুব ইচ্ছা ছিল, তখন রুমঝুম একটা অনুষ্ঠান হতো নাচের, নৃত্যশিল্পী লায়লা হাসান আন্টির। তো আমি খুব নাকি বলতাম আমাকে টিভিতে কবে নিয়ে যাবে, আমি টিভিতে ঢুকবো। তা আমার এত দেখে আর কি যে নাচের প্রতি, তখন আমাকে পাশে বাফা ছিল বুলবুল ললিত কলা একাডেমি ধানমন্ডি, সেখানে ভর্তি করিয়ে দিল। সেই তখন থেকেই শুরু। এটা কি একেবারে একদম ছোটবেলা থেকে? হ্যাঁ, 3-4 বছর? হ্যাঁ, 3-4 বছরই তখন আমার বয়স। আমি তখন স্কুলে যাইনি, আমি স্কুলে গিয়েছি 85 সাল। আগে গিয়েছি নাচের স্কুলে। আচ্ছা আচ্ছা। তখন মারা বলেন ঝুনু আন্টি নিতে চাননি, তারপরে আমাকে নিয়েছে। তারপর থেকেই তো আমার শুরু। তখন হ্যাঁ, শেখা আর থেমে থাকেনি। তখন 89 সালে নতুন কুড়ি যখন শুরু হলো, বিটিভির একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান ছিল বাচ্চাদের, আমরা নতুন আমরা কুড়ি, নতুন কুড়ি। তো তখন আমাকে নাম দেওয়া হলো। সাধারণ নৃত্যে প্রথম হলাম, আচ্ছা, কথক নৃত্যে তৃতীয় হলাম, থার্ড হলাম। তখন তো আর থেমে থাকার প্রশ্নই আসে না। হ্যাঁ, তখন যখন আমি প্রাইজ পেয়ে গেলাম, তখন শিশু একাডেমি থেকে অনেক অনুষ্ঠান, দেশ বিদেশ ভ্রমণ সবকিছুই চলতে লাগলো। এভাবেই এগোতে লাগলাম। আচ্ছা, হ্যাঁ, তখন চিন্তা করলাম, সকলে বলল যে আমার কথক নাচটা খুব সুন্দর। হ্যাঁ, আমি ওটাই জানতে চাচ্ছিলাম আপনার কোন ফর্মটা সবচেয়ে কিছুদিন আমি নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদের কাছে তালিম নিয়েছিলাম। তো তখন আমার সবাই দেখে বলতো, একটা নাচের তো শাস্ত্রীয় নৃত্যের অনেক কটা প্ল্যাটফর্ম, কথক, কথাকলি, ভরতনাট্যম, মণিপুরি, কুচিপুড়ি, মোহিনীনাট্যম, ওড়িশি। কিন্তু যখন স্কলারশিপ নিয়ে গেলাম, ICCR স্কলারশিপ নিয়ে, তখন আমি কথকের উপরই গিয়েছি দিল্লিতে। আচ্ছা, তারপর ওখান থেকে আপনার কিভাবে টিচার হয়ে আসা? আগে দিল্লির গল্পটা শুনতে চাই। আচ্ছা, তারপর আমরা শুনবো কিভাবে আপনি টিচার হয়েছেন। টিচার কিন্তু আমি দিল্লিতে যাওয়ার আগেই হয়ে গিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাই? তাহলে অনেক ছোটবেলায়? হ্যাঁ, দিল্লিতে যাওয়ার আগেই দিল্লিতে গিয়েছি আমি 99-এ। আর আমি খেলাঘর নামে একটা সংগঠন আছে, হ্যাঁ, ওখানে আমি প্রথম টিচার হিসেবে নিযুক্ত হই। তা হবে 93-94 সাল, রায়বাজারে চন্দ্রালোক খেলাঘরে। ওখানে আমি নাচ শিখাতে থাকি। তখন আমি নিজেও ছোট আর কি, ম্যাট্রিক দেবো এরকম। তখন ওখানে আমি নাচ শিখাতে থাকি। সেখান থেকে স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল লন্ডন গ্রেস, সেখানে আমি টিচার হলাম। এভাবে আমার শেখানো শুরু আর কি। তারপরে তো আমি 99-এ চলে গেলাম দিল্লিতে। মেইনলি ওখান থেকেই আমার শেখাটা আর কি, নাচ কিভাবে শিখতে হবে, নাচের কতগুলা ধারা, নাচ কিভাবে ধারণ করব, নাচের ব্যাপারটা আরো বেশি। হ্যাঁ, ওখানে যেই বুঝলাম যে কিভাবে শেখাটা অন্যরকম শেখা, গুরু শিষ্য পরম্পরা। হ্যাঁ, ওখানে যে আসো, আচ্ছা 2 ঘন্টা শিখে চলে যাও, হ্যাঁ হয়ে গেল ক্লাস, না, তা না। ওখানে আমাদের সারাদিন ব্যাপী ক্লাস হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, মহারাজজি আসছেন, আমাদের ওয়ার্কশপ করাচ্ছেন, আমরা ক্লাস করছি, হ্যাঁ, প্রোগ্রাম করছি, প্রোগ্রামটাই আবার এক্সাম হচ্ছে। আচ্ছা, এই যে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, এই যে ব্যাপারগুলো ওখান থেকেই শেখা। তারপরে তো কথকের উপর পোস্ট গ্রাজুয়েট করে আমি দিল্লি থেকে ফেরত আসলাম। আচ্ছা, তারপর নিজস্ব সংগঠন করলাম, নৃত্যমঞ্চ নামে। নৃত্যমঞ্চ, বাসায় ওটা আমার ক্লাস হয়, এখনো আমার ক্লাস হয়। দিল্লিতে থাকাকালীন আপনার এমন কোনো মেমোরি কি আছে যা আমাদের দর্শকের সাথে শেয়ার করতে চান? আচ্ছা, ওখানে তো আসলে আমার সবকিছুই স্মরণীয়, প্রত্যেকটা দিন। হ্যাঁ, এখন স্মরণীয়, তখন তো আর বুঝতাম না। তখন খুব বেশি খুশি দিয়েছে এমন কোনো দিন? তো একবার আমাদের ওই দিল্লির প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান হবে, গুরুজি আমাকে সিলেক্ট করলেন। খুব খুব প্র্যাকটিস করলাম কথক পারফরমেন্স সেখানকার মঞ্চে, তাও রাষ্ট্রপতি ভবনে, প্রধানমন্ত্রীদের সামনে, রাষ্ট্রপতির সামনে। তারপর প্রোগ্রাম হলো, প্রোগ্রাম করলাম,
খুব প্রশংসা পেলাম আমার নাচে, স্পেশালি বলো বাংলাদেশের মেয়ে খুব সুন্দর নাচে, এত সুন্দর কথা, বুঝেইনি যে আমি বাংলাদেশি মেয়ে, ভেবেছি আমি ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা। তো ওই প্রোগ্রামটা আমার খুব স্মরণীয়। তারপরে তো গুরুজি আসতে দিতেই চাইলেন না, বলল থেকে যাও, অনেকেই তো থেকে গেছে, অনেকেই থেকে গেছে যারা স্কলারশিপে গিয়েছেন। তারপর আমি ভাবলাম যে না, আমি দেশে ফিরে আসব, আমি যা শিখেছি আমি আমার পরবর্তী প্রজন্মকে দেব। এসেছি, কিন্তু এখানে শাস্ত্রীয় নৃত্যের শেখার আগ্রহটা কম। এ সম্পর্কে আমরা পরে আরো শুনবো, ভালো করেই শুনবো, বাট তার আগে জানতে চাচ্ছি স্কলারশিপ নিয়ে আসার পরে এখানে কতটুকু কাজ করা হয়েছে? বাংলাদেশে আসার পরে কি কি কাজ করেছেন? আমি নিয়মিত স্টেজ শো করে যাচ্ছি, এখনো পর্যন্ত? হ্যাঁ, করে যাচ্ছি, আমি নিয়মিত করে যাচ্ছি। তবে যেহেতু শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠান খুব কম হয় আমাদের দেশে, তারপরেও যেগুলো হচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাই। হ্যাঁ, শুদ্ধ সঙ্গীত পরিষদ, শাস্ত্রীয় পরিষদ, এনারা কাজ করে যাচ্ছেন, শাস্ত্রীয় নৃত্যের হোক সঙ্গীত হোক কাজ করেছেন, সেখানেই করছি। তারপরে তো হচ্ছে নবান্ন উৎসব, বিভিন্ন আমাদের দেশে যে উৎসবগুলো হয়, হ্যাঁ উৎসব, সেখানেও কাজ করছি। একটা বড় উৎসব হচ্ছে পয়লা বৈশাখ। হ্যাঁ, ওখানে চ্যানেলগুলোতে কাজ করছি, যদিও চ্যানেলগুলোতে এখন নাচের অনুষ্ঠান সেভাবে হয় না উৎসব ছাড়া, হ্যাঁ, তারপরেও কাজ করে যাচ্ছি। শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে বলতে যাচ্ছিলেন যে আগ্রহটা নিয়ে, আমি যতটুকু মনে করি যে প্রত্যেকটা জিনিস শেখার পেছনে ভালোবাসা থাকতে হয় সবারই, যারা শিখে। এখন কি ওই জিনিসটা আপনি পাচ্ছেন? এখনকার যে স্টুডেন্ট বা যারা নৃত্যশিল্পী এখনকার, তাদের কথা যদি একটু বলেন, মানে কেমন মনে হচ্ছে? না, এখন তো অনেক পজিটিভ মনে করব। যখন আমি প্রথম 84 সালে নাচ শিখতে যাই, তখন কিন্তু আমরা 7 জন স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, একটু একটু মনে পড়ে 7 জন বোধহয় এরকম ছিলাম, মানে তেমন স্টুডেন্ট ছিল না। কিন্তু এখন কিন্তু 2-3 শিফটে ক্লাস হয়। আচ্ছা, কিন্তু কতজন মানুষ ধরে রাখে? ধরে কিন্তু রাখে না, কারণ তাড়াহুড়ো, ধৈর্য নেই, ওরকম ভালোবাসাও নেই। আসবো, খুব দ্রুত কাজ করে দ্রুত উঠে যাব, হ্যাঁ, সবাই আমাকে চিনবে, স্টার হয়ে যাব। স্টার যদি হতে চান তাহলে কিন্তু আর শিল্পর যে ব্যাপারটা ওটা তো থাকবে না, ন্যাচারালি তো ওটা নষ্ট হয়ে যাবে, কমার্শিয়াল হয়ে যাবে, ওটা চর্চা থাকবে না। আর অন্যান্য নাচে তাও চলে, আমি বলবো হয়তোবা, আমি যদি বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু তবে শাস্ত্রীয় নৃত্যে আপনাকে একদম গভীরভাবে শিখতে হবে। আমরা এই বিষয়টা নিয়ে আরো গল্প শুনবো, আরো কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। অবশ্যই দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নাদিয়া হক, এবং আমাদের সাথে আছেন নৃত্যশিল্পী অনন্যা ওয়াফি রহমান। আপনি শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে বলছিলেন যে ভালোবাসাটা কমে যাচ্ছে এখনকার জেনারেশন, যারা স্টার হতে চাচ্ছে অনেকে, তো এটা নিয়ে আরো শুনবো, আরো বলেন। না, স্টার হবে না কেন? অবশ্যই স্টার হবে, মানুষের লক্ষ্য থাকলে তো পৌঁছাবে, এমনিতেই পৌঁছাবে। কিন্তু ফাঁকিবাজি দিয়ে তো আর কিছু করা যাবে না। হ্যাঁ জি, শাস্ত্রীয় নৃত্যের উপরে ফাঁকিবাজি চলা যাবে না। যেমন আমি কিন্তু এখনো টানা 2.5 ঘন্টা প্র্যাকটিস করি। আচ্ছা, আমি যদি এখন মনে করি আমার তো সব হয়েই গেছে, সার্টিফিকেটও পেয়ে গেছি, স্টুডেন্টও পেয়ে গেছি, স্কুলেও জব পেয়ে গেছি, আমার আর কি দরকার? কিন্তু আমি যতক্ষণ না চর্চা করব ততক্ষণ আমি মঞ্চে পারফরমেন্স করতে পারবো না। আর আমি যদি মঞ্চে পারফরমেন্স না করতে পারি, দর্শক আমার নাচ কেন দেখবে? তা আমার মতে হলো, যারা শাস্ত্রীয় নৃত্য শিখতে আসবে তারা ওভাবেই চিন্তা করে আসবে, আমি কি পাবো, আমি কোথায় যাব, কি তা না, আমি শিখবো, আমি শিখতে এসেছি, আমার কোনো বাধা ধরার সময় থাকবে না, আমি এটা শিখে যাব। অনেক নৃত্যশিল্পীকে দেখি যারা নাচের পাশাপাশি অভিনয় করছেন বা অন্য কিছুতে মানে একদম জড়িত হয়ে গেছেন। তো আপনার কি কখনো এরকম ইচ্ছে করেছে যে নাচের পাশাপাশি আমি অন্য কিছু করি? আমি মঞ্চের থিয়েটারে কাজ করেছিলাম, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলে 2টা নাটকও করেছিলাম। আচ্ছা আচ্ছা। মৃচ্ছকটিক আমিনইতে, হ্যাঁ, জামালউদ্দিন হোসেন চাচার পরিচালনায়। তারপর দেখলাম কি আমার এই জায়গাটা গ্যাপ হয়ে যাচ্ছে, আমি যা শিখে এসেছি আমি এখানে সময় দিতে পারছি না। তখন আর ওটাও খুব ইম্পর্টেন্ট, আমি থিয়েটারে যাব, ওটা একটা গ্রুপ ওয়ার্ক, আমার জন্য অনেকে বসে থাকবে, হ্যাঁ, সেখানে যদি আমি টাইমলি না যাই তারা সাফার করবে, আমি সেটাও মেনে নিতে পারছিলাম না। সো আমি ওটা বলেছি আমাকে। তাহলে কি তবে আমি ওখান থেকে অভিনয়ের ওখান থেকে অনেক কিছু শিখেছি। আচ্ছা, হ্যাঁ, কারণ অভিনয়টা নাচে খুব
জড়িত। নাচের তো একটা পার্ট অভিনয়। এই যে আপনি বলছেন নাচের প্রোগ্রাম এখন কম হচ্ছে বা আগের মতো করে হয় না, হ্যাঁ, তাহলে কি এটা একটা রিজন হতে পারে যে অনেক নৃত্যশিল্পী কিন্তু অভিনয়ের দিকে ঝুঁকে নাচে কি কম সময় দিচ্ছে? এটাকে আপনি কেমন ভাবে দেখেন? এটাকে আমি সঠিক ওয়েতে দেখি না। নাচ একটা আলাদা শিল্প, একে সময় দিতে হবে। আমি 1 বছর যাই যেই ক্ষেত্রেই আমি কাজ করে গেল, তারপরে একবার একটু করে নাচলাম আমি, সেটা তো কি নাচ হবে? সেটা তো অন্য একটা ধারা বহন করবে। সেটা কি একদম পারফেক্টলি পিওর ডান্স কি হবে? কারণ সে হুট করে চর্চা না করে, আর যদি যে পারে 2-3টা একসাথে চালিয়ে যাওয়ার, এক্সেপশনাল হতেই পারে, কিন্তু এটা খুব কম দেখা যায় না যে আমি সর্বক্ষেত্রে বিচরণ করে তারপরে সব জায়গায় হাইলাইট হলাম। আচ্ছা, আপনি এখন জানতে চাই যে আপনি বিভিন্ন দেশে যে পারফর্ম করেছেন, ওখান থেকে আপনি তো শিখেছেন, অনেক কিছুই শিখেছেন। আপনি যে বাংলাদেশকে যেভাবে ছড়িয়ে দিয়েছেন, তাতে আপনি কিরকম ফিল করেন, কতটুকু প্রাউড ফিল করেন? পুরো বাংলাদেশকে অনেক দেশে ছড়িয়ে দিয়েছেন আপনার নৃত্যের মাধ্যমে, বাংলাদেশি নাচ। হ্যাঁ, তো আমার তো তখন গর্ববোধ করি। আমি যখন মঞ্চে দাঁড়াই, যখন নাচ শেষে কেমন সাড়া পাচ্ছিলেন? আমাকে নাচ শেষে যখন সবাই জিজ্ঞেস করে তুমি কে, তুমি কি ইন্ডিয়ান, তুমি কি শ্রীলঙ্কান, তুমি কি বাংলাদেশি? হ্যাঁ, কারণ আমার চেহারার মধ্যে বোঝা যায় না। অনেক আমি না কিনা আমি বাংলাদেশি, এত সুন্দর নাচ বাংলাদেশ থেকে তুমি শিখেছো। বাংলাদেশের মেয়েরা সবাই খুব সুন্দর নাচে। হ্যাঁ, কালচারাল কান্ট্রি, সুন্দর দেশ, প্রকৃতির ভরা সৌন্দর্য, খুব সুন্দর সবাই। তো ডেফিনেটলি আমার ভালো লাগে। আপনার তো পরিবারে অনেক ব্যস্ত থাকতে হচ্ছে, এদিকে স্কুলে সময় দিতে হচ্ছে, সবকিছু ম্যানেজ করছেন কিভাবে? জয়েন করেছি, ওখানেও আমি নাচ শেখাই। আমার নিজের স্কুলও আছে, পরিবারে তো ফ্যামিলি মেম্বার আছে। আমার মাথায় সব সময় থাকে আমি আমার নাচের সময় দেব আমার 2-3 ঘন্টা, সেই সময়টা আমার ধারে কাছে কেউ থাকে না। আচ্ছা আচ্ছা। যার জন্য আমি এত কিছুর পরেও যখন আমি পারফর্ম করতে উঠি, আল্লাহর অশেষ রহমতে আমাকে মনে হয় না যে আমি ক্লান্ত বা আমি অনেক প্রবলেমের মধ্যে আছি বা কিছু, বা আমি ব্যস্ত থেকে আসলাম। কারণ যে প্র্যাকটিস করবে তার কাছে আর ওটা ইজি মনে হবে। সম্পূর্ণ এটা কিন্তু সর্বক্ষেত্রে ভালোবাসা থেকেই বলতে পারি। হ্যাঁ, যে লিখছে, যে লেখক বা সে যখন লিখতে বসবে তখন তার তো সবকিছুই ক্লান্তি দূর হয়ে যাবে, ধারাবাহিকতার সাথে স্মুথলি লিখে যাবে, তাই না? অবশ্যই। হুট করে যদি কেউ লিখতে বসে বা গান করে, থতমত খাবে। আপনি বলেছেন আপনার ফ্যামিলিতে কালচারাল ব্যাপারটা অনেক বেশি, যেমন আপনার ফুপুরা। হ্যাঁ, আমার ফুপিরা ওই সময় গাইবান্ধায়, আমার হোম ডিস্ট্রিক্ট, ওখানে সুরবাণী নামে একটা প্রতিষ্ঠান ছিল। আমার দিদা মানে আমার দাদি, উনি আমার ফুপিদের নাচ শিখিয়েছেন ওই সময়। ওই সময় কিন্তু আপনার দিদা নাচ শিখিয়েছিলেন? মানে বাসায় একটা আসর বসতো আর কি নাচেরই, ওরকম নাচ শেখাতো। তো ফুপি পরবর্তীতে হয়নি, তো উনি চেয়েছেন যে আমি নাচ করি। আমার মাও চিত্রশিল্পী, কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করা, সুজাতা রহমান। তো আমার মধ্যে দিয়ে তাদের আর কি স্বপ্ন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে খুব বেশি ইন্সপিরেশন পেয়েছেন কি আপনার ফুপির কাছ থেকে? ফুপি, মা। আচ্ছা। আমি কারণ মা ছাড়া তো আর সম্ভব না একটা। এখনো আমার মা কিন্তু আমার মানে আমার সাথে নেই, থাকে না, কিন্তু সবকিছুর ব্যাপারে তার সাথে কনসাল্ট করা যে আমি যাচ্ছি এখানে কাজ করছি কিছু। এখন আপনি এই যে আমাদের নাচের প্রতি যারা এখন নাচ শিখছে, তাদের যে ধারণ ক্ষমতা বা শাস্ত্রীয় নৃত্যের প্রতি যে ধারণ ক্ষমতা, এটা কতটুকু আছে, কতটুকু ভালোবাসাটা আছে, এটা একটু যদি বলেন। এবং যদি না থাকে কিভাবে কি করা যায়, সলিউশনটা কি? না, আমার কথা হলো যে শাস্ত্রীয় নৃত্যর তো একটি ধারা আছে যে এইটা এভাবে করতে হবে। আমি কথক পা করতে করতে ভরতনাট্যমের ফিগার ঢুকিয়ে দিলাম। আচ্ছা। হ্যাঁ, তারপরে কথকের নাচের মধ্যে ভরতনাট্যমের বেল্ট পরে, মানে এ ধরনের ইয়েটা বন্ধ রাখলে ভালো। হ্যাঁ, তাহলে আর যারা নৃত্য পরিচালক হচ্ছেন বা আছেন শিক্ষকরা, নতুন যারা হচ্ছেন শিক্ষক, আমার মনে হয় আগে নিজে পরিপূর্ণভাবে ঠিকমতো শিখে তারপরে ওদেরকে দিলে ভালো হয়, নাহলে তারা তো কনফিউজড। আচ্ছা, যদি আমি কোনো বাচ্চাকে জিজ্ঞেস করেছি এভাবে করলে কেন, সে বলছে আমাকে তো এভাবেই শিখিয়েছে। আচ্ছা আচ্ছা, তার তো আর দোষ নেই। তো তখন আপনি মানে ইনস্ট্যান্ট যে ওকে শিক্ষা ঠিক করে দিচ্ছেন। আমি তো আর তার শিক্ষককে দেখছি না,
হ্যাঁ, কিন্তু আমি মনে করি অন্যান্য নাচে আমি না, কিন্তু শাস্ত্রীয় নৃত্যে একটা ধারাবাহিকতা আছে যে ভরতনাট্যম এই 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 কথকে এই 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 এভাবেই প্রত্যেকটারই একটা রুলস আছে, রুলস মেইনটেইন করা। হ্যাঁ, মানে হুট আমি চাইলাম আর কিছু করে ফেললাম। আমরা আরো গল্প করব, তার আগে আরেকটি বিরতি নিয়ে নিই। দর্শক, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। আবারও আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নাদিয়া হক এবং আমাদের সাথে আছেন নৃত্যশিল্পী অনন্যা ওয়াফি রহমান। হ্যাঁ, আপনার এই যে বলছিলেন যে রুলসগুলোর কথা প্রত্যেকটার, আরেকটু যদি বলেন দর্শকদেরকে। আমি যা নাচ শেখাবো, যেই নৃত্যের উপর নাচ শেখাবো, যেই শাস্ত্রীয় নৃত্যের উপর আমি নাচ শেখাবো, ওইটা আমি সঠিক জেনে শেখাবো। তাহলে যারা শিখছে তারা সঠিকটা জানবে, শিখবে, তারাও পারফর্ম করতে পারবে। না হলে কিন্তু ওরা প্রশ্নের সম্মুখীন হবে। আচ্ছা, যেখানেই যাক, হয়তো একজন খুব ভালো নৃত্যশিল্পী হবে ঠিকই, কিন্তু পরবর্তীতে ও বুঝতে পারবে না ও কি শিখলো। আচ্ছা আচ্ছা। সঠিকটা জেনে প্যারেন্টসরা সঠিক জায়গায় দেবে যে আমি এই নৃত্যে এনার কাছে দিচ্ছি, এই নৃত্যটা ইনি কি স্পেশালাইজড, উনি কি এই নৃত্যের জন্যই গুরু, চাইলেই আমি গুরু বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাই না? তাহলে যে কেউ তো আমি গুরু হয়ে যায় না। আমি আমার বাচ্চাকে এনার কাছে দিচ্ছি, তাহলে কি এই নাচটার জন্য কি উনি ঠিক আছেন, উনি কতটুকু জানেন, এটা যাচাই বাছাই করে অবশ্যই প্যারেন্টস, কারণ এখানে টাকা দিয়ে কষ্ট, শ্রম, বাচ্চার সময়, অনেক কিছু। আর আজকাল তো সময়ই কম, আজকাল সবকিছু সে শিখছে, সময় কম। হ্যাঁ, সে শিখছে কিন্তু সে প্রপারলি শিখতে পারছে না, পরে যে তো তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে কেন। আচ্ছা, আপনি কি কোথাও কোরিওগ্রাফি করছেন বা করেন কোরিওগ্রাফি? হ্যাঁ, আমি আমার গ্রুপ আছে নৃত্য মঞ্চ, সেখান থেকে পারফর্ম আচ্ছা আচ্ছা হচ্ছে সব জায়গায়। আমি এখানে কোরিওগ্রাফি করছি, প্লাস তো স্কুল আছে বিভিন্ন জায়গায়। কোনো মুভি বা অন্য কোনো কিছুতে এগুলোতে কি করা হয় কোনো কোরিওগ্রাফি? না, এখন পর্যন্ত করিনি, তবে থিয়েটারে করেছিলাম। ওই যে নাগরিক নাট্যাঙ্গন এনসেম্বলে করেছিলাম, আর সুবচন থিয়েটারে ছিলাম আমি অনেকদিন। ছোটবেলা থেকে ওখানে বেশ কিছুদিন ছিলাম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা নিয়ে বলুন। ভবিষ্যৎ পরিকল্পনা, শাস্ত্রীয় নৃত্য যে কথকটা আছে, আমি এটাকে অনেক দূর দেখতে চাই। এটা আগেও ছিল, মাঝে একটু গ্যাপ হয়ে গেছে। যারা আছেন সাজু আহমেদ, আচ্ছা, কথকের যে গুরুরা আছেন, সাজু আহমেদ, যারা আমাদের সিনিয়র করে এসেছেন, সাজু আহমেদ, মামুন আহমেদ, এনারা তো কন্টিনিউ করে যাচ্ছেন, এবং আমরা যারা এসেছি এই প্রজন্মে, আমিও চাই এটা বন্ধ হবে না, এটা চালু থাকবে। কিন্তু অবশ্যই প্রসেসটা কি হতে পারে, কি হলে বেটার হয়, প্রসেসটা কেমন হলে বেটার হয়, এটা যাতে চলতেই থাকে? এটার প্রোগ্রাম হতে হবে। আচ্ছা, কারণ নৃত্য তো আর ঘরে বসে শেখে আউটপুট তার এক্সপোজ, হ্যাঁ, এর জন্য অবশ্যই পৃষ্ঠপোষকতা প্রয়োজন, যা সহজেই পাওয়া যায় না। একটা নৃত্য অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতার জন্য চারিদিকে ছুটোছুটি করতে হয়, আর প্র্যাকটিস করবো না, চারিদিকে ছুটোছুটি করবো। হ্যাঁ, তা আমার মনে হয় যদি এখানে নাচের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে পৃষ্ঠপোষকতা থাকে, তাহলে আমরা কিন্তু সহজেই ছোট ছোট অনুষ্ঠানগুলা করতে পারি, প্রচারও হলো, বাচ্চারাও শিখতে পারলো, তাই না? এভাবে আপনি কি মনে করেন সরকারের দিক থেকে কতটুকু হেল্প, বা আমাদের যে টিভি চ্যানেলগুলো আছে ওখান থেকে কতটুকু হেল্প দরকার এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য? সরকারি থেকে তো অনুষ্ঠানগুলো তো হচ্ছে, শিল্পকলায় কিন্তু নিয়মিতই নাচের অনুষ্ঠানগুলো হয়, শাস্ত্রীয় নৃত্য হোক, সাধারণ নৃত্য হোক, ফোক নৃত্য, প্রত্যেকটা নৃত্য ইম্পর্টেন্ট। আমি যেহেতু শাস্ত্রীয় নৃত্য শিখে এসেছি, আমি আমারটাই বলছি। জি জি, অবশ্যই। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা নাচই প্রত্যেকটা সেক্টরে ইম্পর্টেন্ট। চ্যানেলগুলো যদি একটু, চ্যানেলগুলোতে অন্যান্য নাচ হয়, খুব ভালো লাগে দেখতে, খুবই ভালোবাসি, কিন্তু যদি একটু শাস্ত্রীয় নৃত্যটা নিয়মিত হয় বিভিন্ন চ্যানেলে, তাহলে আরো ভালো হয়। হচ্ছে আরেকটু হলে আরো ভালো লাগবে। হ্যাঁ, আগ্রহ হবে, আমরাও একটু প্ল্যাটফর্মটা পাবো দেখানোর। আপনার স্কুলটা নিয়ে কি আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? শুধু স্কুলটাকে? ওটা আমার বাসায় ক্লাস হয়, কিন্তু আমি চেষ্টা করছি সামনের বছর থেকে যে এটা বাইরে একটা বড় আকারে করা নৃত্যমঞ্চ কথকের উপরে। আচ্ছা, দেখা যাক কি হয়, চেষ্টা করছি। আচ্ছা, আমাদের মানে আরো কিছু জানার ছিল, আরো অনেক কিছু শোনার ছিল, কিন্তু সময়ের অভাবে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তার আগে যদি আপনি দর্শককে কিছু বলতে চান, অবশ্যই বলতে পারেন। দর্শককে বলবো যে নাচ একটা খুব সুন্দর এবং
কঠিন বলা চলে না, এটা শিখেই এটা আয়ত্ত করতে হবে, তাই সঠিকটা শেখাই দরকার। যেখানেই শিখুক বুঝে শুনে শিখতে হবে। সবাই ভালো থাকো। অনেক অনেক ধন্যবাদ আবার আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।